স্বাগত দর্শক, ৭১ জার্নালে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া ও নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনা টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক খাজা মাইনুদ্দিন। অনেক ধন্যবাদ, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। এবং দর্শক, নানা খবরের মাঝেই কিন্তু আমাদের অন্যান্য অতিথিরাও পর্যায়ক্রমে সংযুক্ত হন আমাদের সাথে। দর্শক, বেশিরভাগই হচ্ছে আসলে ইরান যুদ্ধের খবর, কারণ শুধু তো যুদ্ধ নয়, যুদ্ধের সাথে অর্থনীতির বিশাল একটি বিষয় এটার সাথে জড়িত থাকে। এবং আমরা মধ্যপ্রাচ্য থেকে যেহেতু তেল নিয়ে থাকি, তাই আসলে আমাদের উদ্বেগের জায়গাটি একটু বেশি। আমাদের সাথে এরই মধ্যে যুক্ত হয়েছেন আরও অন্যান্য অতিথি, তাদের সাথে দর্শক আপনাদের একটু পরিচয় করিয়ে দিয়ে। কামরুজ্জামান রতন, বিএনপির দলীয় সংসদ সদস্য ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় বিএনপির, অনেক ধন্যবাদ, যুক্ত হয়েছেন এবং স্বাগত আপনাকে। ডক্টর ইজাজ হোসেন, জ্বালানি বিশেষজ্ঞ, এবং একই সাথে সিরাজুল ইসলাম, ইরান বিষয়ক গবেষক এবং আন্তর্জাতিক বিশ্লেষক, তাকে আমরা অনেক সময় আসলে পেয়ে থাকি। আমরা আলোচনা শুরু করতে চাই ইরানের এই যুদ্ধ নিয়ে। খাজা মাইনুদ্দিন, আপনার কাছ থেকেই আলোচনা শুরু করতে চাই। যুদ্ধ আপনার কাছে কি মনে হয় দীর্ঘায়িত হবেই, সেটি আসলে কি এখন বলাই যায়? প্রথমত ডোনাল্ড ট্রাম্প যখন আক্রমণ করেন, কার্যত ডোনাল্ড ট্রাম্প বেনামিন নেতানিয়াহু, ইসরায়েলের যে প্রধানমন্ত্রী, যুদ্ধবাজ প্রধানমন্ত্রী, তাকে অনুসরণ করেছিলেন। আপনারা জানেন যে এটা ইরানের সাথে পশ্চিমাদের একটু পারমাণবিক আলোচনা চলছিল। সেই আলোচনার মাঝখানে হঠাৎ করে আক্রমণ করা হলো। উদ্দেশ্য ছিল ইরানের শীর্ষ ধর্মীয় নেতা এবং অন্যান্য মিলিটারি নেতাদেরকে মেরে ফেলা, এবং সেটা মোটামুটি মারতে পেরেছে। এটা আমরা প্রশ্ন করেছিলাম পশ্চিমী কাউকে যে এটা কী করে সম্ভব হলো, ইরান কেন তাদের নেতাদের নিরাপত্তা দিতে পারলো না। এটা আমাদের বুঝতে হবে যে ইরানের নেতৃত্ব পলায়ন পর না, তারা যে পালিয়ে থাকবে, সুতরাং তাদের সুপ্রিম লিডারকে ডিফেন্ড করার জন্য গর্তে লুকিয়ে থাকার মতো অ্যাপ্রোচ তাদের ছিল না, সেজন্য এটা সম্ভব হয়েছে। তো ওইটা ভেনিজুয়েলাতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যখন তুলে নিয়ে আসলো আমেরিকা ট্রাম্প, ওই সাফল্যের পরে ট্রাম্প মনে করছে যে ইরানেও একটা সিমিলার সাফল্য সে দ্রুত অর্জন করতে পারবে। এবং একই সাথে আমি কথাটা ইংরেজিতে এরকম আছে যে ওয়েদার দ্য ডগ ওয়াক্স দ্য টেল অর দি টেল ওয়াক্স দ্য ডগ, ইংরেজিতে ভালো শোনায়, বাংলায় বললে তারা যে কুকুরকে লেজ নাড়বে নাকি লেজ কুকুর নাড়বে। এক্ষেত্রে লেজই কুকুর নেড়ে ফেলেছে, বিপদটা ওইখানে হয়েছে আমেরিকার জন্য। আমেরিকা স্ট্র্যাটেজিক্যালি মিলিটারি বিবেচনায় কোনটা ভালো যুদ্ধ হতে পারতো, কোনটা তার জন্য স্ট্র্যাটেজি হতে পারতো, সেটা বিবেচনা করেনি। আমেরিকান মিলিটারি বিশেষজ্ঞরাই বলেছেন যে ট্রাম্পের কোনো স্ট্র্যাটেজি ছিল না, এখানে তার ট্যাকটিক্স ছিল। কিছু মানুষের ট্যাকটিক্সে মানুষ ব্যাটল, ছোট ছোট যুদ্ধে জয়লাভ করতে পারে, কিন্তু স্ট্র্যাটেজি না থাকলে লং টার্ম যুদ্ধে জয় করা যায় না। এবং ট্রাম্প যেটা আরেকটা বুঝতে পারে নাই বা বোঝার চেষ্টাও করে নাই, সেটা হচ্ছে ট্রাম্প বেসিক্যালি ইরান একটি রাষ্ট্র, একটি সরকারকে আক্রমণ করেছে, বিষয়টা এরকম না। ইরান ভেনিজুয়েলা না, ইরান একটা প্রায় 3000 বছরের সিভিলাইজেশন, বেসিক্যালি সিভিলাইজেশনকে আক্রমণ করেছে। সিভিলাইজেশনকে চট করে ধ্বংস করা যায় না। এখন দেখেন ইরানের নেতৃত্ব, তার জনগণ, তার ওপিনিয়ন লিডার সকলেই তার পাশে দাঁড়িয়ে গেছে। সুতরাং যুদ্ধ যে তাড়াতাড়ি শেষ হবে বলে মনে করা হচ্ছিল, সেই শেষ তাড়াতাড়ি মনে করার কোনো কারণ হচ্ছে না, আসলে দীর্ঘায়িত হবে। এখন এই দীর্ঘায়িত হলে পরে আমাদের মতো দেশ যেগুলো হচ্ছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপর নির্ভরশীল এই জ্বালানি তেলের উপর, এবং আমরা যখন দেখি যে বহির্বিশ্বে যখন ডলারের দাম বাড়ে, তেলের দাম বাড়ে, তখন আমাদের দেশের হচ্ছে ছোটখাটো যে কোনো কিছু জিনিসপত্রের দাম বাড়ে। এবং এরই মধ্যে হয়তো আপনিও হয়তো খবরাখবর রাখছেন যে এক ধরনের হুড়োহুড়ি, এক ধরনের আতঙ্ক তৈরি হচ্ছে যে সামনের দিনগুলোতে জ্বালানি তেল পাওয়া যাবে কি যাবে না। যদিও সরকার বলছে মজুদ আছে, কিন্তু কতদিনের মজুদ আছে, এই মজুদের মধ্যে নতুন কোনো চালান আসবে কিনা, এটি এক ধরনের জায়গা আসলে পরিষ্কার এখনো নয়। ডক্টর ইজাজ হোসেন, আপনার কাছে একটু আসতে চাই, আপনার মন্তব্যটাই দিয়ে আসলে আলোচনা শুরু করতে চাই। সেটি হচ্ছে এই হামলা, প্রথমত স্বাভাবিকভাবে একটু প্রশ্ন যে এই হামলাটাও আপনি কেমন করে দেখছেন দীর্ঘায়িত হলে পরে আমাদের মতো দেশে যে সংকটটি নিয়ে আসলে এখনই আলোচনা শুরু হয়েছে যে জ্বালানির কি হবে, সেটি আসলে আশঙ্কার মধ্যে পড়তে যাচ্ছে কিনা? আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। ও সরি, শুনতে পাচ্ছেন না? জি জি, এখন পাচ্ছেন? জি আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, বিকজ আমার তো মাইক অন আছে। আচ্ছা, ইরানের সাথে যখনই যুদ্ধের প্রশ্ন আসে, তখনই আমরা ওই হরমুজ প্রণালীর কথাটা উঠিয়ে নিয়ে আসি সবসময়, কারণ এইটা ওদের মোটামুটি কন্ট্রোলে। হ্যাঁ, এটা মোটামুটি ওনাদের কন্ট্রোলে, এবং এই থ্রেটটা ওরা অনেক সবসময় দিয়ে এসেছে, এবং ওখানে মাঝে মাঝে ওনারা ইরান আক্রমণও করেছে।
তো এটা অ্যাকচুয়ালি আমি জানি না যে ইসরায়েল এবং আমেরিকা কতখানি আমলে নিয়েছে অ্যাটাক করার আগে যে এখানে কি হতে পারে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে একটা সিরিয়াস সিচুয়েশন তারা ডেভেলপ করতে পেরেছে, যে অনেকগুলা জাহাজ এখন আটকে আছে, বাট আমরা শুনেছি আজকে কিছু জাহাজ আসতে পেরেছে। অনেক কিছু হওয়ার পরে ইরান একটা বার্তা দিয়েছে যে আমরা সব দেশের জাহাজকে এখানে আক্রমণ করব না। তো ওইটাতে এখন কথা হচ্ছে যে আমি কতখানি শিওর হতে পারবো, কারণ এখানে আমাদের যে মূল্যবান কার্গো আছে, তারপরে নাবিকদের জীবনের নিশ্চয়তার ব্যাপার আছে। তো আমরা কি ইরান এই কথাটা বললো দেখে আমরা ওখান থেকে সরাসরি বাংলাদেশের ফ্ল্যাগ দেখিয়ে চলে আসতে পারবো নাকি, এগুলোর একটা একটা প্রবলেম থেকে যায়। বাট যাই হোক না কেন, আমরা জানি এরকম ধরনের সমস্যা হলে প্রথম যেটা হয় সাপ্লাই ডিসরাপশনটা হয়। হ্যাঁ, সাপ্লাই, যে আমরা জিনিসপত্র ওখান থেকে পাচ্ছি না, এবং তার সাথে 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 না বললেও তার 2-1 দিনের মধ্যে যেটা হয়, মানে যেটা আমরা আমাদের দেশে যেটা দেখি যে সাপ্লাই এ প্রবলেম হলে জিনিসপত্র দাম বেড়ে যায়, এটা কিন্তু একটা মানুষের চরিত্র। আন্তর্জাতিক ইকোনমিক্সই বলে যে সাপ্লাই এ প্রবলেম হলেই দাম বেড়ে যাবে। তো ওখানে হচ্ছে, এখানে সিন্ডিকেট আছে নাকি না আমি জানি না, বাট হোয়াট এভার ইট ইজ, এই শর্টফল হলেই দাম বেড়ে যায়। এখন আমি যেটা মনে করি আমাদের দেশের জন্য সবচেয়ে বেশি সাপ্লাইয়ের থেকেও দামটা যে বেড়ে যাচ্ছে, এইটাই অ্যাকচুয়ালি সবচেয়ে কঠিন বিষয়। কারণ দেখেন, দাম বাড়ার অনেকগুলো কারণ আছে, বাট একটা কারণ হচ্ছে যে এই সাপ্লাইটা মাঝে মাঝে যেটা হবে যে অনেক লম্বা পথ দিয়ে আমাদের এখানে আসতে হবে। তো একটা স্বাভাবিক কারণও আছে এটা বাড়ার জন্য, কিন্তু মূলত এটা যাদের হাতে এখন ডিজেল কিংবা এলএনজি যাই বলেন না কেন আছে, সেটার ওরা একটা সুযোগ নেবে। এটা সবসময় হয়েছে, ইউক্রেন রাশিয়া ওয়ারের সময়, এবং রীতি এভরিডেও হচ্ছে যে এই উঠানামা করে, যেটাকে আমরা ভলাটিলিটি বলি। এটার কারণ হচ্ছে কোথাও না কোথাও একটা জিনিস কিছু হচ্ছে, সেটার কারণে বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এইটা আমরা কখনোই এটা সলভ করতে পারি না। এটা নিয়ে অনেক রকম কথা হয়েছে আন্তর্জাতিক মহলে, যে তেলের দাম কিভাবে আমরা ফিক্স রাখতে পারি। এটা কেউই রাজি হয় নাই যে এটা একটা ফিক্স করার, কিন্তু ইউএন একটা চেষ্টা করেছিল অনেক আগে, কিন্তু করা যায়নি। তো এখন যেটা হয়েছে যে এটা ইকোনমিক পদ্ধতি যেটা হয়, সাপ্লাই ডিসরাপশন হলেই তখন দামটা বেড়ে যায়। সো দামটা বাড়াটা আমাদেরকে, আপনি যে দাম বাড়ার কথা বলছেন, আমরা নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে আরো আলোচনা করব, কারণ দাম বাড়লে পরে কি ধরনের ক্ষতির মুখে সাধারণ মানুষ পড়বে সেটি আসলে নিশ্চয়ই ভাববার বিষয় রয়েছে। কামরুজ্জামান রতন, আপনার কাছ থেকে ছোট করে একটু মন্তব্য নিয়ে বিরতিতে যেতে হবে, এরপর হয়তো আলোচনা দীর্ঘায়িত হবে। সেটি হচ্ছে, এই যুদ্ধের ফলে আমাদের যে ধরনের এরই মধ্যে জ্বালানি নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে, এবং বারবার সরকারের পক্ষ থেকে তো এটি বলা হচ্ছে যে মজুদ আছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই, কিন্তু বলা হচ্ছে 45 দিনের মতো হচ্ছে মজুদটি আছে। এর মধ্যে নতুন করে কোনো আরও জাহাজ আসবার কোনো খবর আসলে আছে কিনা? যুদ্ধ মানেই তো ধ্বংস, আর যুদ্ধ মানেই তো একটা দেশের না, পুরো এখন ভৌগোলিক যে আমাদের সিচুয়েশনটা। আজকে আমি সৌদি আরব থেকে আসলাম, দেখেন আরব বিশ্বের মানুষগুলো যেখানে খনিজ তেলের উপর তারা নির্ভরশীল, এবং হরমুজ প্রণালী বন্ধ হলে ভারতের মতো দেশ এখানে 40% তারা তেলের যে প্রবাহটা এটা কমে যাচ্ছে। তো বাংলাদেশ তো মানে বিচ্ছিন্ন কোনো বদ্বীপের মধ্যে নেই। পৃথিবীর এই পরিমণ্ডলের সাথে যদি সমস্যা হয়, পৃথিবীকে এটা টাচ করবে। এবং আমার মনে হয় এই সরকারের আন্তরিকতা, সরকার আজকে 10 দিন হলো সরকার দায়িত্ব নিয়েছে। এখন একটা হলো যে আসলে মজুদের মধ্যে যে ক্রাইসিসটা সেটা কতটুকু, কয়দিন এটাকে আমাদের টেনে নিয়ে যাব। যদি আমাদের নাও আসে, আজকে আমাদের সবচেয়ে আজকে আমাদের খুশির সময়, আশ্বস্ততার যে জায়গাটা, সেটা আপনারা জানেন 2টা এই তেলবাহী জাহাজ বাংলাদেশে কিন্তু এই আমাদের বন্দরের কাছাকাছি চলে আসছে। তো আমার মনে হলো যে বিশ্ব এই যে যে পরিস্থিতিটা, এই যুদ্ধের পরিস্থিতির মধ্যে আমাদেরকে সবচেয়ে আগে বাস্তবতার নিরিখে আমাদের পদক্ষেপ নিতে হবে। আমরা মনে করি যে আতঙ্কিত করে, জনগণকে আতঙ্কিত করে, বা এই যে আমাদের পেট্রোল পাম্পগুলোতে যেভাবে কৃত্রিম ভাবে হোক, এবং যারা শুনেন আমরা যারা গাড়ি চালাই, ঠিক আছে, আপনি 2 লিটার নিয়ে আপনি একটা হুন্ডা চালাবেন, 10 লিটার নিয়ে আমরা গাড়ি চালাবো, যেহেতু সরকার একটা সংরক্ষণের একটা কথা কি আমাকে পরিমিত হতে বলেছে। কারণ যুদ্ধ এটা বন্ধের যে অবস্থাটা এটা আমাদের বাংলাদেশের হাতে নেই। আমরা মনে করি বাংলাদেশের প্রতিটা মানুষকে বাস্তবতা বুঝতে হবে, এবং সরকার যে আন্তরিকতা এবং সরকারের যে মজুদ যে অবস্থাটা, এটা আপনি নিজে বলেছেন 45 দিনের মতো এখানে অবস্থা আছে। এবং আপনার সংবাদের মাধ্যমে আমরা জেনেছি
12টা এলপিজি এবং এলএনজি নিয়ে কিন্তু অলরেডি কিন্তু আমাদের তেলবাহী জাহাজগুলো বাংলাদেশের দিকে অলরেডি কাছাকাছি চলে আসছে। কিন্তু কিন্তু আসছে হয়তো জাহাজ, আমরা হয়তো সেটি ভালো খবর হলেও বাংলাদেশের যে প্রেক্ষাপট, এর আগে ডক্টর ইজাজ হোসেন যে কথাটা বলছিলেন যে মানুষ মজুত করা শুরু করে, এই যে যাতে মজুতটি না হয়, এই জিনিসটি পুরোপুরি সুষম বন্টন করা যায়, সেটি নিয়ে নিশ্চয়ই হচ্ছে সরকারের পক্ষ থেকে এখন থেকে একটু ভাবনার জায়গা থাকবে। আমরা সেটি শুনবো, তবে বিরতির পর। এই আলোচনা আসলে চলবে, একটু দীর্ঘায়িত হবে। আমাকে আপনাকে একটু থামাতেই হচ্ছে। সিরাজুল ইসলাম, বলছিলাম যে বিরতির পর আপনার কাছে আসলে প্রথমেই আসতে চাই, সেটি হচ্ছে যে ট্রাম্প যেহেতু বলছে যে আজ রাতের মধ্যেই হয়তো তারা একটি বড় ধরনের হামলা করবে ইরানে, আর এদিকে ইরান খুঁজতেছে যে কোথায় ট্রাম্প বা মার্কিন প্রশাসনের ঘাঁটি বা তাদের মিত্রদের ঘাঁটি সেটা ধ্বংস করে দেওয়া যায়। এই যে অবস্থাটা দিনকে দিন তো কঠিন হয়ে যাচ্ছে। আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। আনমিউট করে। হ্যাঁ, জি জি। হ্যাঁ, ঠিক আছে। জি জি জি, এখন শব্দ এসছে। আপনাকে ধন্যবাদ 71 টেলিভিশনের দর্শক শ্রোতা এবং যারা এই মুহূর্তে আলোচনায় অংশ নিচ্ছেন সবাইকে, সহালোচক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা সবাইকে। ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিয়েছেন, সেই হুমকিটা এই মুহূর্তে আসলে সারা বিশ্বের মানুষকে আতঙ্কিত করেছে। আমি যতদূর বুঝতে পারি যে ইরানের জনগণও নিশ্চয়ই আতঙ্কিত, কারণ যুদ্ধ মানেই যেহেতু ধ্বংস, প্রাণহানি, রক্তের খেলা। সেক্ষেত্রে গত এক সপ্তাহ তো সারা বিশ্ব দেখলো যে কি ভয়াবহ একটা প্রলয়ঙ্করী যুদ্ধ চলছে, এবং আমেরিকা ইসরায়েল এক পক্ষে, যেখানে ইসরায়েল একাই পুরো আরব বিশ্বকে থরকম্প করে রাখে, সেই জায়গায় আমেরিকা ইসরায়েল দুইটা বৃহৎ সামরিক শক্তি মিলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে, এবং ইরানও যথেষ্ট পাল্টা জবাব দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। সেই জায়গায় আমরা বুঝতেও পারছি এটাও যে মার্কিন বাহিনী আসলে খুব একটা ভালো সুবিধা করতে পারছে না আমেরিকার বিরুদ্ধে মনে হয়, যার কারণে এত কঠিন হামলার প্রশ্ন এসেছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরানিদের আচরণ তার কাছে ভালো লাগছে না, তিনি ইরানিদের আচরণে সন্তুষ্ট হতে পারছে না, তো সেই কারণে তিনি আজকে কঠিন হামলা করবেন। তো কঠিন হামলায় কয়েকদিন কম করেননি, এত বিমান, যুদ্ধ জাহাজ, তারপরে বিমানবাহী রণতরী নিয়ে, সাবমেরিন নিয়ে, এরপরে স্থল ঘাঁটি যে সমস্ত রয়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে, এরপরে ইসরায়েল তো আছেই, সবকিছু মিলে এক বিরাট মহারণ সজ্জা এই সমস্ত নিয়ে শুরু করেছে ইরানের বিরুদ্ধে। তারপরেও যখন তিনি এরকম কঠিন একটা হামলা করার কথা বলেন, তখন আমরা আশঙ্কা করছি এবং শঙ্কিত হচ্ছে, এবং অনেকে আশঙ্কা করছেন যে তিনি কি তাহলে পরমাণু হামলা চালিয়ে বসেন কিনা, এমন আশঙ্কাও কিন্তু করা হচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে ইরান তার সাধ্যমতো নিজেদের আত্মরক্ষার চেষ্টা করছে, সাথে সাথে কিন্তু সেই জায়গায় আমরা দেখলাম অনেকদিন পর রাশিয়া এক ধরনের হয়তো সরাসরি কোনো বক্তব্য না দিলেও ইরানের প্রেসিডেন্টের সাথে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তারা হচ্ছে ফোনালাপ করেছেন, এবং ফোনালাপের পরে পুতিন বলছে যে এই যুদ্ধ যেন বন্ধ করা হয় এবং একই সাথে সংঘাত যেন হচ্ছে আস্তে আস্তে যেন কমিয়ে নিয়ে আসা হয়, এটা যেন আর সামনে দীর্ঘায়িত না হয়। এরকম এই বাস্তবতায় ফোনালাপ, এই বাস্তবতায় আসলে তাদের কোনো কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়া, বিশেষ করে রাশিয়া এবং চীন, সেই জায়গায় এককভাবে ইরান কতদিন এই মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারবে? এটা আসলে অনেকেরই প্রশ্ন ছিল, এবং আমি সবসময় বলি যে ইরান একটা লম্বা দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিয়েছে, এতে কোনো সন্দেহ নেই, এবং ইরান এটা জানতো। আমি যেহেতু দীর্ঘদিন ইরানে থেকেছি, কাজ করেছি তাদের মিডিয়াতে, সে কারণে আমি কম বেশি বুঝতে পারি। ইরান এটা ধারণা করে নিয়েছিল এবং জানতো যে ইসরায়েল এবং আমেরিকাকে কোনো একটা সময় তাদেরকে মোকাবেলা করতেই হবে, তারা সেই পরিস্থিতি তৈরি করবে। সে কারণে তাদের যুদ্ধের একটা প্রস্তুতি কিন্তু আছে, আর তাদের দীর্ঘমেয়াদী যুদ্ধেরই প্রস্তুতি আছে, এতে কোনো সন্দেহ নেই। তাদের অস্ত্র ভান্ডার, তাদের সামরিক শক্তি, সেটা আসলেই অনেক বড়, তাতেও কোনো সন্দেহ নেই। এরকম বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে যে খবর এসেছিল সেটি হচ্ছে যে ইরানের এই হয়তো কৌশল যে তারা সময় ক্ষেপণ করছে, তারা যুদ্ধটি হয়তো ধীরে সুস্থে করছে, সেই খবর আছে, কিন্তু একই সাথে কি সেই গণমাধ্যমগুলোও বলছে তাদের বিশ্লেষণে যে এরকম করে যদি ইরান চলতেও থাকে একটা সময় তারও তো অস্ত্র ভান্ডার আসলে যে ফুরিয়ে যাবে, যদি না অন্যরা তাকে আসলে সহযোগিতা করে, তখন আসলে যুদ্ধটি কি হবে? কারণ আমরা জানি
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েল আছে, এর মধ্যে ফ্রান্স, জার্মানি, ইউকে তারাও যুক্ত হয়ে যাচ্ছে, তারা নানাভাবে হচ্ছে সহযোগিতা করার একটা অবস্থানে আছে। এখানে কিন্তু ইরান একা লড়ছে এই মুহূর্তে ঠিকই, কিন্তু ইরান যে একেবারে একা আন্তর্জাতিক অঙ্গনে একদম বিচ্ছিন্ন ব্যাপারটা তা কিন্তু নয়। তার সাথে রাশিয়া এবং চীনের কৌশলগত 25 বছর মেয়াদী চুক্তি আছে, এটা গেল একটা বিষয়। পাশাপাশি আঞ্চলিক বেশ কিছু শক্তি আছে যারা কখনো কখনো রাষ্ট্রীয় শক্তি, কখনো কখনো রাষ্ট্রের ভেতরে গুরুত্বপূর্ণ শক্তি। সেক্ষেত্রে এই সমস্ত জায়গা থেকে যুদ্ধ হবে, আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে তারা যুদ্ধে জড়াবে বা অলরেডি জড়িয়েছে টুকটাক করে। তো সেই সমস্ত বিষয়গুলো আমাদের বিবেচনায় নিতে হবে। পাশাপাশি ইরান যুদ্ধ করবে, কিন্তু যুদ্ধের জন্য প্রয়োজনীয় রসদ আরো যে তারা তৈরি করতে পারবে না এটা ভাবার কোনো কারণ নেই। আমেরিকা ইসরায়েলের যেমন অস্ত্র তৈরি হবে, ঠিক তেমনি ভাবে ইরানেরও অস্ত্র সামরিক সরঞ্জাম তৈরি হবে। পাশাপাশি চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, বেলারুশ, আরো বেশ কিছু দেশ আছে যাদের কাছ থেকে তারা অস্ত্র সহযোগিতা পেতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে যুদ্ধের ময়দানে যেখানে অস্ত্রের প্রশ্ন এবং টাকার খেলা, ইরানের প্রয়োজন হবে অস্ত্র, এবং যারা অস্ত্র বিক্রেতা আন্তর্জাতিক অঙ্গনে যে সমস্ত প্লেয়ার আছে তাদের প্রয়োজন হবে টাকা। সেক্ষেত্রে চড়া মূল্যে অস্ত্র তারাও বিক্রি করতে পারবে। আপনি জানেন হয়তোবা ইরাক ইরান যখন যুদ্ধ চলেছিল তখন আমেরিকা গোপনে ইরানের কাছে অস্ত্র বিক্রি করেছিল, যেখানে আমেরিকা ইরাকের পক্ষে ছিল, অথচ আমেরিকা ইরানের কাছে অস্ত্র বিক্রি করেছিল। এবং এই ইরান অস্ত্র কেলেঙ্কারিতে রোনাল্ড রিগান সম্ভবত ফেঁসে গিয়েছিলেন এবং তার নির্বাচনে এবং পরাজয় হয়েছিল, রাজনীতিতে দারুণভাবে তিনি পরাজিত হয়েছিলেন। সেক্ষেত্রে যুদ্ধ যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশ বিভিন্ন চ্যানেল থেকে কোনো সমস্যা নেই। রোনাল্ড রেগান ইলেকশনে পরাজিত হননি, ইরান কন্ট্রা একটা কেলেঙ্কারি হয়েছিল রোনাল্ড রেগানের দ্বিতীয় মেয়াদে। সুতরাং রোনাল্ড রেগান ইলেকশনে হারেননি। তখন আমেরিকা ইরাককে সাপোর্ট দিয়েছিল, কিন্তু একই সাথে ইরানকে সাপোর্ট, ইরানের গোপন অস্ত্র বিক্রির কারণে একটা কেলেঙ্কারি তৈরি হয়েছিল যে ইরান কন্ট্রা কেলেঙ্কারি। সেটার জন্য তার ইলেকশনে পরাজয় হয়নি, উনি দ্বিতীয় মেয়াদ পরিপূর্ণ করেছেন। যে প্রসঙ্গে বলছিলাম যে এখন একটা সবার জন্য উদ্বেগ যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে একটা সাংঘাতিক আক্রমণ করবে। এটা 2-3টা কারণে হতে পারে। একটা হতে পারে ডোনাল্ড ট্রাম্প দ্রুত এই যুদ্ধটি শেষ করতে চান, সুতরাং উনি একটা একতরফা ভিক্টরি দাবি করতে পারেন যে আমি সব ধ্বংস করে দিচ্ছি, আগামীকাল পরশুর মধ্যে উনি একটা ভিক্টরি দাবি করলেন, সেটা করার চেষ্টা করতে পারেন। করে তারপরে তো ইরানের পক্ষে যুদ্ধ চালানো কঠিন হবে, তখন আন্তর্জাতিক ওপিনিয়ন বলবে যে তুমি তো যুদ্ধ করতে পারো না এখন। সেটা একটা হতে পারে। আর একটা হতে পারে সত্যি সত্যি অনেক বেশি ধ্বংস করে দেওয়া, যাতে ইরানের ক্যাপাসিটি অনেক কমে যায়, আমেরিকা ইসরায়েল কিছুটা ব্রিদিং স্পেস পায়, তারপর আবার কিছুদিন পর যুদ্ধটা যাতে কন্টিনিউ করা যায় ভাবে। দেখতেছে যে ইরান যেহেতু যুদ্ধটাকে দীর্ঘায়িত করার দিকে নিয়ে যাচ্ছে, এবং দুজনের কম্পালশন কিন্তু আলাদা। ইরানের জন্য সার্ভাইভাল, সে তো যুদ্ধ শুরু করে নাই, সে আরও টিকে থাকবে। আর ইসরায়েলের জন্য এবং আমেরিকার জন্য তারা তো হম্বিতম্বি করে যুদ্ধে জয়েন করেছে, 24 ঘন্টা শেষ করব, 48 ঘন্টা শেষ করব, 4 দিনে শেষ করব। তার মানে তাকে ভিক্টোরিয়াস হতে হবে। ভিক্টোরিয়াস না হলে তার জন্য তো ইজ্জত পৃথিবীতে থাকে না। এবং কতগুলো জিনিস বিবেচনায় নেয়নি তারা, যে এখানে 24 ঘন্টা শেষ হবে না। এখানে মধ্যপ্রাচ্যে তাদের যে অন্যান্য রিসোর্স আছে, তাদের যে ঘাঁটি আছে রিসোর্স, সেখানে ইরান আক্রমণ করবে সেটা খুব ভালো করে বিবেচনায় নেয়নি। এবং সম্ভবত ইরান এটাও ট্র্যাপ করতে চাচ্ছে যে আমেরিকার ল্যান্ড ফোর্স ইরানে ঢুকাক। তখন কি হবে, ইরান একটা পর্বতমালা আছে, প্রচুর মরুভূমি আছে, গাছপালা আছে, তার পোরাস বর্ডার আছে। ফলে ওখানে গেলে ভিয়েতনাম এবং আফগানিস্তানে আমেরিকান সৈন্যদের যে দশা হয়েছে, বছরের পর বছর সেই দশা হবে। এবং আরেকটা যেটা আমরা খেয়াল করি না, ইসরায়েলের অর্থনীতির অলরেডি 12টা বেজে গেছে। আমেরিকার 38 ট্রিলিয়ন ডলারের ঋণ করা অর্থনীতি, আমেরিকার অর্থনীতি আরও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ইরান হয়তো সেই সার্ভাইভ করে করে সেই পথের দিকে নিয়ে যেতে চাচ্ছে। এখন ডোনাল্ড ট্রাম্পের হোম্বিতম্বি হয়তো একটা অস্থির রেকলেস মানুষ, তো সেজন্য হয়তো তাড়াহুড়া করতে চাচ্ছে। আর একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ট্রাম্পের কোনো কথা আমলে নেওয়া যাচ্ছে না, বিশ্বাস করা যাচ্ছে না, কারণ এই যে প্যাথোলজিক্যাল লায়ার, কথায় কথায় মিথ্যা কথা বলে, অস্থির চরিত্র। সুতরাং সে যে কোনটা করবে সেটা কাজটি করার পরে কেবলমাত্র বোঝা যায়। অবশ্যই। এবং তার এই অস্থিরতা সারা বিশ্বেই আসলে যেভাবে যুদ্ধ, যেভাবে মানুষে হানাহানি তৈরি করছে, তাতে যেসব শান্তিপ্রিয় মানুষ রয়েছে বা আমাদের মতো ছোট দেশগুলো রয়েছে, তারা নানা ধরনের সমস্যায় পড়েন। যেমন আলোচনা আসলে আবারও আসে সেদিকেই যে এই যে যুদ্ধের কারণে আমাদের যে সংকট সামনে তৈরি হতে পারে বলে আমরা আশঙ্কা করছি। কারণ ঘটনা কিন্তু এরই মধ্যে দেশের মধ্যে অনেকগুলো ঘটেছে। যদি একটু আলোচনাটি এভাবেও শুরু করি, যে ফিলিং স্টেশনগুলোতে আমরা দেখেছি হাহাকার হচ্ছে, তেল পাওয়া যাচ্ছে না, রীতিমতো যারা গ্রাহক রয়েছেন তারা এক ধরনের মারমুখী হয়ে উঠেছেন। এবং একজনকে
কিছুক্ষণ আগে আমরা জানি সম্ভবত ঝিনাইদহে পেট্রোল পাম্পের হচ্ছে সেখানকার যারা কাজ করেন তারা মেরেও ফেলেছেন, কারণ ওই তেল কেনা সময় হয়তো কোনো একটা ঘটনা ঘটেছে, হয়তো একটু বিস্তারিত পরে জানা যাবে। এই যে পরিস্থিতি হঠাৎ করে যে অস্থিরতা তৈরি হচ্ছে, এইটি আমরা কিভাবে হচ্ছে নিরসন করব? এটা প্রথম কথা হচ্ছে জ্বালানি মজুদ যা আছে সেটা তো আছেই। রতন ভাই বলছিলেন একটু আগে যে সরকার তো আন্তরিকভাবে ব্যবস্থা নিচ্ছে এবং একটি নতুন সরকার ক্ষমতা এসে আপনাকে তো ধৈর্য ধরে এটা দেখতে হবে। সরকারের দিক ঠিক আছে, কিন্তু সরকারের যেটা উচিত হবে মজুদ এবং যা আছে সেটা তো আপনি চট করে বাড়াতে পারবেন না। যেটা খুবই ইম্পর্টেন্ট এখন সরকারের জন্য করা সেটা হচ্ছে জনগণকে আশ্বস্ত করা যে ভাই অসুবিধা হবে না, প্যানিক বাইংয়ে আপনারা যান না। এই যে আপনি লাইন দেখতে পাচ্ছেন পেট্রোল পাম্পের আশপাশে সবাই কিনতে চাচ্ছে, এটা কিন্তু প্যানিক বাইংয়ের অংশ। মানুষ আতঙ্কিত হয়ে গেছে। এখান থেকে মানে সরকার বা ওপিনিয়ন লিডার যারা আছেন তাদের জনগণকে একটু বোঝানো দরকার হবে যাতে প্যানিক বাইংয়ের যে না দেন। কারণ প্যানিক বাইংয়ে কী হবে, এখানে কিন্তু ওই যে তথাকথিত সিন্ডিকেট যারা তেল নিয়ে মানে তেল বিক্রিটা সরকারের নিয়ন্ত্রণে, কিন্তু তারপরে তো কিনে অনেকে ব্ল্যাক মার্কেট সেল করতে পারে, ওইটার সুযোগটা অনেকে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু মানুষ যদি শান্ত থাকে, চিন্তা করেন যে যা হবার তা তো হবে, যদি আজকে তেল একেবারে না থাকে তাহলে কি বাংলাদেশ মারা যাবে নাকি? নিশ্চয়ই না। তার মানে আপনাকে পরিস্থিতি ফেস করতে হবে। পরিস্থিতি ফেস করার জন্য শান্তভাবে ফেস করা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কারণ যেহেতু মজুদ আছে আপনার তো ভয়ের কোনো কারণ নেই। আর সরকার তো বলছে যে তেল দেবো না, এত বলে নেই, বলছে আপনি পাবেন এই পরিমাণে পাবেন, তো আপনার আশ্বস্ত না হওয়ার কোনো কারণ নেই। কিন্তু এখানে আমার মনে হয় নাগরিকদেরও দায়িত্ব আছে যে প্যানিক বাইংটা ঠেকানো দরকার। কারণ আমার কাছে মনে হচ্ছে প্যানিক বাইং হচ্ছে এখন 1 নম্বর সমস্যা। মানে রিয়েল প্রবলেমের চেয়ে বড় প্রবলেম হচ্ছে আতঙ্ক। এটি আসলে কিভাবে হচ্ছে সমাধান করা যাবে? কারণ রতন, মানে আসলেই তো ঘটনা তো তাই। একটা মানে আপনার বুঝতে হবে, একটা হলো যে আমার জ্বালানি তেলের যে সংকট, এটা হলো একটা আমার প্রয়োজনীয়তা। আরেকটা হলো মজুদ করার মানসিকতায় আমি সেটাকে আতঙ্কিত করার জন্য আমি সেটা করলাম কিনা। আমার মনে হয় এই ধরনের ক্রাইসিসের সময় মানুষ অবশ্যই মানবিক হবে এবং কোন ধরনের প্রপাগান্ডার মাধ্যমে এবং মজুদ করে একটা রাষ্ট্রকে আনস্টেবল করার জন্য বা সাধারণ ভুক্তভোগী মানুষকে এক্সট্রা আরো প্যারা দেওয়ার জন্য এই জিনিসগুলো কারুই করা মানে উচিত না কি। সেই ক্ষেত্রে আমরা গণসচেতনতা এবং সামাজিক যে আমরা রাজনৈতিকভাবে যে বিভিন্ন দল আমরা মানুষের পাশে থাকবার যে অঙ্গীকার করি, আমার মনে হয় জ্বালানি তেলের যে সংকট এটার সাথে পেট্রোল পাম্পগুলোতে আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই যে তাড়াহুড়া না করে এবং তাদেরকে আজকে যে আপনার ক্যাজুয়ালিটি হলো ঝিনাইদহে যেটা বললেন, দেখেন এই ধরনের মানুষ কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু শান্তিপ্রিয় মানুষ, কিন্তু কোন ধরনের প্রপাগান্ডার পিছনে আতঙ্কিত করে মানুষকে এইভাবে একটা সমাজ বা রাষ্ট্রকে আনস্টেবল করার মাত্র কিছুদিনের মধ্যে যে আমার একটা সরকার আন্তরিক কিনা। সরকার তো প্রথমেই জানিয়ে দিয়েছে তার 45 দিনের মতো মজুদ আছে। প্রোপাগান্ডার কথা যে আপনি বলছেন, মানুষের ভিতরে যে প্যানিকটা তৈরি হয়েছে সরকারের এই বক্তব্যের পরে, আমরা কিন্তু এটি নিয়ে খুব একটা বাইরে আলোচনা করা বা কোথাও মজুদ আছে বা পাওয়া যাবে না, আর এই বিষয়টা কিন্তু আসলে সামনে উঠে আসেনি। ডক্টর ইজাজ হোসেন, এই কারণে আমি বলবো এখন যে ধরনের কিউ লাইন চলতেছে পেট্রোল পাম্পগুলোতে, আমরা তো অবশ্যই আতঙ্কিত করছি এই বোধ তেল চলে যাবে, আরে তেল চলে যাবে, এই যে একটা পারসেপশন তৈরি হয় আমার মানে কি বলবো আন্দাজের উপর, এইটাই আমাকে রুখতে হবে এবং গণসচেতনতার মাধ্যমে প্রথম আমাকে সংযমী মনোভাব হতে হবে। সেটা আমার এই যে আপনার প্রিজার্ভনেস, যেটা আমি অবশ্যই সংরক্ষণের জন্য আমি করব না। আমি আজকে এমনও হয়েছে একটা 10 লিটার নিয়ে গাড়ি গেল, 10 লিটার নিয়ে আবার পরক্ষণে করছে কি সে এই তেলটাকে বিভিন্ন পাইপ দিয়ে সেকে আবার সে আরেকটা লাইন ধরতেছে। তার মানেটা কি, আপনি 10 লিটার নিয়ে একটা মানুষ স্বাভাবিক যে জীবনযাত্রার মধ্যে সে তার জীবনটা চালাবে, আরেকজন ভবিষ্যতে আরো 7 দিনের জন্য যদি মজুদ করে, এইখানে হলো সংকট। আমরা জানি যে আগামীকাল থেকে রেশনিং পদ্ধতিতে এই তেল জ্বালানি এই তেলগুলো দেওয়ার নির্দেশনা শুরু হচ্ছে বা কার্যকর একটা অবস্থার মধ্যে হয়তো যাবে আনুষ্ঠানিকভাবে। যদি আমি মানি এটা তো আমার কিন্তু হচ্ছে আপনি একটা মানুষকে কিভাবে আইডেন্টিফাই করবেন যে উনি এই এক পেট্রোল পাম্প থেকে 10 লিটার নেওয়ার পরে আরেক পেট্রোল পাম্পে গিয়ে উনি আরো 10 লিটার নিচ্ছেন না, এটি আইডেন্টিফাই কিভাবে করবেন? ডক্টর ইজাজ হোসেন, আপনার কাছে প্রশ্ন। সচেতন হতে হবে। সচেতনতা তো আসলে এইটা তো এই জিনিসটা তো আসলে সাধারণ মানুষ তো শুনছে না এখনো, যা শুধু সরকারের পক্ষ থেকে খবর যখন এসছে যে মাত্র 45 দিনের মজুদ আছে, তারপর শোনার পর থেকেই তো এখন হচ্ছে অস্থিরতা তৈরি হয়ে গেছে। 45 দিন এখনো তো পার হয়নি ডক্টর ইজাজ হোসেন।
না না, এখন মানুষের না। ঘরে ঘরে গিয়ে তো আমি কি না। কাউন্সিলিং করে তো মানুষকে আমি সচেতনতা করতে পারবো না, কিন্তু গভর্নমেন্ট রেশনিং প্রথা মানি হলো সেইখানে একটা দেখবেন যে ভোটার আইডি প্লাস হলো যে আমার এনআইডি কার্ড দিয়ে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা হবে। আমি মনে করি বিশ্বের এই পরিস্থিতির মধ্যে কাউকে গায়েল না করে বা এটার মধ্যে একটা সুযোগ না খোঁজে, আমরা মনে করব যে নাগরিক হিসেবে আমাদের যে দায়িত্ব, এই নাগরিক আমরা নাগরিক যে জায়গা হিসেবে থেকে দায়িত্বের নাগরিকের কথা দায়িত্ব- শুনছি, কিন্তু সরকারের দায়িত্বের জায়গাটি সাধারণ মানুষ আসলে জানতে চায়। ডক্টর ইজাজ হোসেন। ধন্যবাদ। আমার কাছে প্রশ্নটা কি আপনার? এই যে সচেতনতার দায়িত্ব খালি শুধু আচ্ছা, নাগরিকদের right. উপরে যে আসছে, সরকারের আসলে জায়গাটি পরিষ্কার তো হচ্ছে না মানুষের ভিতরে। আমি প্রথমে একটা আপনাকে প্রশ্ন করি, সেটা যে 45 দিনের কথাটা এটা আনলেন, জি, এটা আপনি কোথা থেকে পেয়েছেন? এটি তো মাননীয় কিন্তু মন্ত্রী বলেছেন। কবে বলেছেন? এটা 2-3 দিন আগে দিনই যখন পেট্রোল পাম্পগুলো যখন সিদ্ধান্ত হয়েছে যে আপনি যতগুলা নিউজ পেপার, যতগুলা তথ্যতে এটা এখন সরকার করেছে না জার্নালিস্টরা করেছে না কে করেছে, এই 45 দিন কি 14 দিনের বলেছিল ডিজেল, এবং এটা কমতে কমতে, কারণ আমার কাছে তো জার্নালিস্টরা রেগুলারলি আসে, আমি যখন বললাম যে আমি তো জানি যে ও কয়েকদিনের পরে যে 10 দিন 11 দিন, স্যার না ওর থেকেও কম। তা আমার কাছে রিলায়েবল ইনফরমেশন আছে যে ডিজেলের মজুদ অত্যন্ত শোচনীয় অবস্থায় চলে গেছে, এবং 45 দিনের আপনি, আমি জানি না তথ্য কোথায় পেয়েছেন, এবং আপনি প্রত্যেকটা নিউজ টিভি চ্যানেলে আপনি যদি দেখেন 3-4 দিন আগে এই নাম্বারগুলো খুব স্পষ্টভাবে উঠেছিল। তখন উঠেছিল ডিজেল 14 দিন, তারপরেও 3-4 দিন চলে গেছে, তারপরে আমি যেটা তথ্য পেয়েছি 2 দিন ওনাদের যে স্বাভাবিক যেটা বিক্রি হয় তার ডাবল বিক্রি হয়েছে, এবং তারপরে খুব শোচনীয় অবস্থায় চলে গেছে ডিজেলের আমি জানি না এখন কোনো পাম্প কিন্তু খোলা নাই এখন, এটা কি কারণে খোলা নাই আমি জানি না। তো এখানে অনেকগুলা তথ্য মিসিং। হ্যাঁ, কিছু একটা ঘটছে, সেটা আপনিও জানেন না হয়তো ভালো করে, আমিও জানি না। হ্যাঁ, তো এখানটায় একটা শোচনীয় অবস্থায় আমরা চলে গেছি। অবশ্যই মন্ত্রী যদি 3 দিন আগে যেটা বলে থাকে, আমি রিকোয়েস্ট করব ওনারা আজকের একটা পরিস্থিতি আপনারা প্লিজ কালকে সকালে গিয়ে আপনারা ওনাদের কাছে পরিস্থিতি। আমি এবার আরেকটা কথা বলি, আই ডোন্ট নো আপনাদের মনে আছে নাকি, আওয়ামী লীগ সরকারের সময় তখনকার প্রধানমন্ত্রী এরকম একটা সিচুয়েশন ক্রিয়েটেড হয়েছিল। তখন উনি বলেছিল যে পেট্রোলের তো কোনো প্রবলেম নাই, পেট্রোল তো আমাদের দেশে যথেষ্ট আছে, হ্যাঁ এইটার তো আমদানি করতে হয় না। উনি মোটামুটি কথাটা ঠিকই বলেছেন, আমাদের আমদানি করতে হয় যেটাকে বলি আমরা হাই অকটেন ব্লেন্ডিং কম্পাউন্ড, যেটা তার মানে আমাদের যে পেট্রোলটা আছে এটাকে অকটেন বলা চলে না, তা আমরা খুব হাই অকটেন নাম্বার ইম্পোর্ট করে এটার সাথে মিশিয়ে অকটেন বানাই এবং সেটা আমরা বিক্রি করি। তো আমাদের মূলত দেশে কিন্তু যেটি পেট্রোল আর অকটেন বলি, এটার খুব অল্প কিছু ইম্পোর্ট করতে হয় এটার মানটাকে উন্নতি করার জন্য। তো এটা তো কোনো শর্টেজ হওয়ার কথা না। এবং আমি দেখলাম, আমি জাস্ট 2 দিন আগে 3 দিন আমি আমার গাড়িতে ডিজেল ভরে ফেললাম, সেই দিন পর্যন্ত যে যাচ্ছিল তাকে দিচ্ছিল। গাড়ির লাইন সাংঘাতিক লম্বা হয়ে গেল, মোটরসাইকেলের লাইন লম্বা হয়ে গেল। এইখানে আমাকেও এই তথ্যটা বার করতে হবে, কেন দের ইজ নো শর্টেজ। বাংলাদেশে আমরা প্রডিউস করি, আমাদের যে কন্ডেন্সেট যেটা বলে এটা তো পেট্রোল বেসিকলি, আমাদের তো কোনো শর্টেজ নাই। তো কেন এই ঘটনা ঘটছিল? এখানে অনেকগুলা মিসিং ইনফরমেশন আছে যেটা বোধহয় মানুষের কাছে ভুলভাবে চলে গেছে। এই সরকারকে আমি কোনো দোষ দিতে পারবো না, মাত্র 10 দিন হয়েছে, এর কিছু নাই। এইসব সমস্যা ক্রিয়েট করে গেছে এর আগের সরকার, এবং ইন্টারিম গভর্নমেন্ট এগুলোকে সলিউশন করার কোনো উদ্যোগ নেয়নি। হ্যাঁ, তো এখন আমার কথা হচ্ছে, আমি যেটা শুনতে চাই এই সরকারের কাছ থেকে, ইয়েস এইটা আমাদের সমস্যা, কিন্তু আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি যে এইগুলাকে ট্যাকেল করার জন্য অদূর ভবিষ্যতে আমরা এই প্রোগ্রাম নিব। এবং এগুলোর অনেকগুলা কিন্তু আমরা ইউক্রেন রাশিয়া যখন যুদ্ধ হয়েছিল তখন আমরা বলেছিলাম যে এই করণীয় দরকার, যেগুলো আমি মনে করি এগুলা করা। এই সরকারকে এখন ব্লেম করা যায় না, কিন্তু কথা হচ্ছে ব্লেম করা যায় না, কিন্তু ঘটনা তো ঘটছে, তাদেরকে তো ট্যাকেল করতে হবে। আমি মনে করি না যে ট্যাকলিংটা ভালো হচ্ছে, কারণ সবকিছু তো অ্যাকচুয়ালি এর হাতে না, মন্ত্রীর হাতে। অনেক কিছু তো কে বলে পাম্পের লেভেলে ঘটছে। তো এই সবগুলাকে আমলে নিয়ে
একটা ভালোভাবে আমি মনে করি এটাকে ট্যাকল করা উচিত। কারণ আপনি যেটা বললেন দুইটা ইয়ে চলে এসেছে অলরেডি, এটি সত্যি হয় তাহলে খুবই ভালো ভালো খবর, কিন্তু সত্যি যদি না হয় তাহলে কিন্তু আমাদের সমস্যা আছে। কারণ এখন পর্যন্ত ডিজেলের অবস্থা অত্যন্ত শোচনীয়। অবশ্যই, এবং এই দুটি জাহাজ হয়তো চলে আসার পরেও যেটি প্রশ্ন বা আতঙ্কের জায়গা থাকে যে সেটি ঠিকমতো আসলে বন্টন হবে কিনা, নাকি মজুদ হয়ে যাবে। ম্যানেজমেন্টটা এখানে কতটুকু এবং আন্তরিকতার ব্যাপার থাকবে, সেটা এই গভর্নমেন্টের উপর অবশ্যই গভর্নমেন্ট যত্নশীল এবং গভর্নমেন্ট এইভাবে কেয়ারফুল থাকবেই। অবশ্যই। আমাদের অতিথিদের কাছে আমাদের আরেক অতিথির প্রশ্ন আছে, নিশ্চয়ই আমরা সেই বিষয়ে আলোচনা করব। ডক্টর ইজাজ জি আছেন? হ্যাঁ, আপনাকে আমাদের অতিথি হয়তো প্রশ্ন করবেন একটা। ডক্টর ইজাজকে আমার প্রশ্ন হচ্ছে যে, যেহেতু আপনি এনার্জি সিকিউরিটি সম্পর্কে ওয়েল কনভার্সেন্ট এবং বাংলাদেশের এনার্জি সিকিউরিটি একটা লং পেন্ডিং ইস্যু, এটা কোয়াইট ভালনারেবল, তো এটা তো আমাদের এই সংকট যেভাবে কেটে যাক আমরা মোকাবেলা করতে হবে, কিন্তু ভবিষ্যতে এনার্জি সিকিউরিটি নিশ্চিত করার জন্য আপনার সাজেশন কি থাকবে এই নতুন সরকারের কাছে? আর একই সাথে জনাব কামরুজ্জামান রতনকে আমি একটু প্রশ্ন করতে চাই, আপনি যদি শুনেন, সেটা হচ্ছে যে এই যুদ্ধের একটা মাল্টিপল ইফেক্ট আমাদের উপর পড়বে, শুধু এনার্জি সিকিউরিটি না, শিপিং কস্ট বেড়ে যাবে, অনেক কমোডিটির দাম বেড়ে যাবে, বিজনেস কস্ট বেড়ে যাবে। এই সমস্ত আসপেক্টগুলো বিবেচনা করে আপনি আপনার মাধ্যমে আপনার সরকারের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে, সরকার কোনো ক্রাইসিস টাস্ক ফোর্স জাতীয় কিছু তৈরি করবে কিনা যাতে ইকোনমিকের সামনে আগে নিয়ে যাওয়া যায়, ক্রাইসিস মোকাবিলা করা যায়? ধন্যবাদ। অ্যাকচুয়ালি যে সাজেশনটা অনেকদিন ধরে দেয়া হচ্ছে যে আমাদের কিছু যেটাকে বলে স্ট্র্যাটেজিক রিজার্ভস, হ্যাঁ, প্রত্যেকটা দেশই একটা স্ট্র্যাটেজিক রিজার্ভ রাখে এবং উন্নত দেশরা অনেক লম্বা অনেক বড় স্ট্র্যাটেজিক রিজার্ভ রাখে, কারণ তাদের পয়সার কোনো অসুবিধা নাই। এবং আমেরিকায় যেরকম গ্যাসের তারা 6 মাসের স্ট্র্যাটেজিক রিজার্ভ রাখে, যদি কোনো অসুবিধা হয় 6 মাস তারা সার্ভাইভ করতে পারবে। হ্যাঁ, আমাদের জন্য তো এটা সম্ভব না ডেফিনেটলি, কিন্তু কথা হচ্ছে যেরকম এলএনজির আমাদের একদিনেরও স্ট্র্যাটেজিক রিজার্ভ নাই, এলএনজি একদিনও নাই। কারণ এটা সিস্টেমটা হচ্ছে গ্যাসটা আসে তরল হিসাবে, এটা এফএসআরইউতে ভরে দেয়, ওটা হয়ে চলে আসে, একদিনেরও নাই আমাদের কি বলে ওখানে। এখন কথা হচ্ছে ওটা কন্টিনিউয়াসলি আসছে, কন্টিনিউয়াসলি হচ্ছে, এই সিস্টেমেই আমরা চলেছি। অনেক দিন ধরে বলা হচ্ছে আমাদের একটা স্ট্র্যাটেজিক রিজার্ভ দরকার, 15 দিনের হলেও, এলএনজির 15 দিনের হলেও বাট ইট ইজ এক্সপেন্সিভ। আমি এটাকে করছি না, কারণ 15 দিনের স্ট্র্যাটেজিক রিজার্ভ মানে হচ্ছে কি আপনাকে ওই জিনিসটা বিল্ড করতে হবে। এটা অর্ডিনারি ট্যাঙ্কের মতো না, এটা খুব সফিস্টিকেটেড একটা ট্যাঙ্ক যেখানে এই এলএনজি রাখা হয়, ওইটা বিল্ড করতে হবে, ওখানে একটা বড় খরচা আছে। তারপরে বড় কথা হচ্ছে যে 15 দিনের এলএনজিটাও তো স্টোর করে রাখতে হবে কন্টিনিউয়াসলি। হ্যাঁ, তো এইটা একটা ব্যাপার। কিন্তু কথা হয়েছে নিয়ম হচ্ছে যে স্টোরেজটা আপনি ফিল আপ করবেন যখন সর্বোচ্চ কম দাম হচ্ছে এবং আপনি ব্যবহার করছেন যখন দাম বেড়ে গেছে। সো ইট অলওয়েজ পেজ অফ। কিন্তু এই মানসিকতাটা আপনাকে আনতে হবে যে আমার স্ট্র্যাটেজিক রিজার্ভ একটা দরকার। সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক রিজার্ভ আমাদের ইম্পর্টেন্ট, যে কারণে আমাদের এখন গোলমাল হচ্ছে ডিজেল স্ট্র্যাটেজিক রিজার্ভ। আমরা এমনও বলেছিলাম যে 3 মাসের স্ট্র্যাটেজিক রিজার্ভ দরকার কারণ দেখেন ইট ইজ নট অনলি সাপ্লাই, ইজ কস্ট অলসো। আমি যদি 3 মাসের স্ট্র্যাটেজিক রিজার্ভ রাখতে পারতাম তাহলে কিন্তু আমরা নিয়ারলি $1 বিলিয়ন আমরা সেভ করতে পারতাম ওই ইউক্রেন রাশিয়া ওয়ারের সময়। কিন্তু অনেকে বলবে তাহলে আমাকে তো ওই $1 বিলিয়ন ডিজেল ওখানে রাখতে হবে। ইয়েস, ইট ইজ ট্রু, কিন্তু আমি তো ডিজেলটা কিনবো যখন সর্বনিম্ন প্রাইস $60, কিন্তু আমি ব্যবহার করছি $120। দ্যাট ইটসেলফ ইজ এই যে একটা টেকনিক যেটা স্ট্র্যাটেজিক রিজার্ভ বলা হয়, এটা তো যেমনি অন্যান্য উন্নত দেশগুলো স্ট্র্যাটেজিক রিজার্ভ রাখে অলমোস্ট ফর মিলিটারি রিজন, যদি কোনো রকমের গোলমাল হয় তাদের। আমাদের ওরকম মিলিটারি রিজন নাই, কিন্তু আমাদেরকে তো ওই চিন্তাধারা রাখতে হবে যে আমাদের এই যে যেসব অসুবিধা হচ্ছে, আমাদের লাইন হয়ে যাচ্ছে, আমরা কেন আসলে এভাবে চিন্তা করিনি বলে এত বছর, আপনার কাছে কি মনে হয়? ওইতে বললাম তো আমাদের এটা মানসিকতা। কারণ আপনি যদি ফাইলটা নিয়ে যান যে এর কাছে, যে মন্ত্রীর কাছে, দেখেন আমি স্ট্র্যাটেজিক রিজার্ভের একটা ভালো প্রশ্ন উত্তর পেয়েছি, তো বলে যে মন্ত্রী যেসব কত লাগবে আমার এটা ফিল আপ করতে, তখন ও বললো $1 বিলিয়ন, তো ইমিডিয়েটলি ওইটা না হয়ে যাবে। হ্যাঁ, সবসময় ওইটাই হয়েছে যে কখনোই স্ট্র্যাটেজিক রিজার্ভ আমরা ওইভাবে করতে পারি না। এগুলোর কিন্তু ট্যাঙ্কগুলো কিন্তু খুব সস্তা, ডিজেল স্টোর করার ট্যাঙ্ক খুব সস্তা, আমাদের দেশের ইঞ্জিনিয়ার দেশেই পাবে, ইজিলি আপনার সারা
বাংলাদেশে এটা ফিল আপ করে দিতে পারেন। এই ট্যাঙ্কের কিন্তু কারণেই কি পানি ট্যাঙ্কের নিচে 10,000 লিটার জ্বালানি তেল মজুত করা হয়েছে নাটোরে? এরকম একটা খবর কিছুক্ষণ আগে এসেছে। না, আমি সেটার মধ্যে এই ব্যাপারে জানি না, কিন্তু কথা হচ্ছে যে করা যায়, মানে ইট ইজ নট এ কমপ্লিকেটেড অর সফিস্টিকেটেড থিং। এই ভেসেলগুলা আমাদের দেশের এই টেকনিশিয়ান, আমাদের দেশের ইঞ্জিনিয়াররাই এগুলা পারে, এগুলা, কারণ এগুলো ট্যাঙ্ক, পানির ট্যাঙ্ক, এর মধ্যে কোনো প্রেশার নাই, কিছু নাই ডিজেল ইয়ে। আরেকটা ফিউল খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে রিসেন্টলি, আমাদের এটার দিকেও তাকাতে হবে, সেটা হচ্ছে এলপিজি। এলপিজির সমস্যা হচ্ছে অন্যরকম, এটা সম্পূর্ণটা প্রাইভেট সেক্টরের হাতে চলে গেছে, এবং প্রাইভেট সেক্টর যখনই হয় সুযোগ পায়, কিংবা এবার হয়তো কমপ্লিটলি তারা করে নাই, কিন্তু কিছুটা তারা করেছে। হ্যাঁ, যেরকম এবার ইরানের থেকে সাপ্লাইটা বন্ধ করে দিল আমেরিকা, এবং জাহাজ পাওয়া যাচ্ছিল না, তো সেখানে এলপিজির এই প্রবলেমটা হচ্ছে। কিন্তু এলপিজির মধ্যেও নানা রকম সমস্যা আছে, যেই অরাজকতাটা কিছুদিন আগে হলো, এটা তো আমরা আর ফিউচারে দেখতে চাই না। সো বিবিসিকে এটাকে অথরাইজ করতে হবে। 40 to 50% ইম্পোর্ট তারাই করবে, তাদেরকে এই ব্যবসায় ঢোকার কথা আমি বলছি না, তারা ইম্পোর্টটা করবে, মার্কেট মনিটর করবে, যাতে করে দেখেন কোনো অবস্থায় যখনই এনি ফিউল, আপনি আলুর কথা বলে যে সাপ্লাই যদি আপনি ঠিক রাখতে না পারেন, তখন এই প্রবলেমটা হবে। সাপ্লাই ঠিক রাখার একটাই ভালো সমস্যা, সেটা হচ্ছে মজুদ রাখা। মজুদ ইজ এক্সপেন্সিভ, বাট আপনি যদি হিসাব করে দেখেন, আমি যেটা বললাম, কম দামে তো মজুদটা ভরবেন, আপনি ইউজ করবেন যখন দাম বেশি, তো আপনার তো প্রবলেম হওয়ার কথা না। কিন্তু ওরকম ধরনের মানসিকতা নিয়ে আরেকটা জিনিস যেটা বলা দরকার, এই যে যখন পেট্রোলের প্রাইস কিংবা ডিজেলের প্রাইস কম থাকে, তখন বিপিসি যে লাভটা করে, এই টাকাটা যায় কোথায়? এই টাকাটা যদি সংরক্ষিত করা রাখে যায়, যেটা ওয়ার্ল্ড ওয়াইড এটা করা হয়, হ্যাঁ, এটা আমরা গ্যাসের ক্ষেত্রেও বলেছিলাম, তো তাহলে টাকাটা যদি থাকে, তাহলে ওই টাকাটা দিয়ে, এবার এখন মন্ত্রী ভালো কথা বলেছেন, আমরা বাড়াবো না, হ্যাঁ, কিন্তু বাড়াতে হতে পারে, কারণ এই যে সমস্যাটার সমাধান, হয়তো আমরা সাপ্লাই পাবো, কিন্তু অতখানি টাকা কোথায় পাবো? অলরেডি $100 উপরে চলে গেছে ডিজেলের দাম, হ্যাঁ, এবং আপনি জানেন দাম বেশি গেলে আমাদের কিরকম চাপ পড়ে। আর ইয়ে তো আকাশচুম্বী হয়ে গেছে এলএনজির দাম এখন $11 থেকে এটা $25 কাছাকাছি চলে গেছে। চিন্তা করেন কতখানি বেড়েছে, তো আমরা কতখানি কিনতে পারবো? ধারণ করবে। আমরা জানি হচ্ছে সামনে হচ্ছে ইরির মৌসুম, তখন হচ্ছে পানি সেচের একটা ইস্যু তৈরি হবে, তখন যদি সম্ভব না হয় তাহলে তো খাদ্যের একটা টান পড়বে, সেটাও নিশ্চয়ই হয়তো সামনে ভাববার বিষয় রয়েছে। প্রশ্নটি আপনার কাছ থেকে উত্তর নিব, তবে আরেক আমাদের অতিথির প্রশ্ন কামরুজ্জামান রতন ভাইয়ের কাছে যে ছিল, সেটি হয়তো একটু শুনে আসি। আজকে আমার সহ-আলোচক উনি জানতে চেয়েছেন বিএনপি এই নবগঠিত একটা সরকার কি দায়িত্ব নিয়েছে। আজকেও আমি যতটুকু জানি, গুলশান অফিসে এই আন্তঃমন্ত্রণালয় নিয়ে এই সমস্যাটাকে নিয়ে আজকে বসেছে, এবং সার্বিকভাবে আমাদের এই যে সমস্যাটা, এটা তো হঠাৎ এটা হয়েছে, এবং এটার সাথে যারাই সংশ্লিষ্ট কনসার্ন সবাইকে নিয়েই কিন্তু আজকে এর থেকে উত্তরণের যে পথগুলো, এবং এই ক্রাইসিসে কোনো গুজবের জন্য আমরা পার না দিয়ে আমাদের যতটুকু যা স্বাবলম্বিতা আছে, এবং এইটার মধ্যে দিয়ে আমরা যতটুকু সংরক্ষণ না, আমরা যতটুকু আমরা যা প্রয়োজন, এইটার মধ্যে যদি বন্টনের যে সুব্যবস্থাটা, এটার মধ্যে দিয়ে আমরা যেন স্বাভাবিক একটা কার্যক্রমের মধ্যে রাষ্ট্রকে আমরা গতিশীল রাখতে পারি। এই জন্য কিন্তু আজকেও কিন্তু বিভিন্ন পর্যায়ে গুলশান এবং আমরা যতটুকু জানি যমুনাতে যে আজকে আন্তঃমন্ত্রণালয় যে মিটিং হয়েছে, এইভাবে অনেককে এইখানে কিন্তু সংযুক্ত করে একটা আলোচনার মধ্যে হয়েছে। তো সুতরাং আমি মনে করি এই সমস্যাটা রাষ্ট্রের, এই সমস্যাটা এটা জিও পলিটিক্সের কারণে ভৌগোলিক ভাবে যে সারা বিশ্বকে এটা নাড়া দিয়েছে। সুতরাং বাংলাদেশ তো এর থেকে বিচ্ছিন্ন কোনো বদ্বীপ নয়। আমার মনে হয় আমরা সবাই দায়িত্বশীলতার জায়গা থেকে সবাইকে আমরা এখানে একীভূত করবে, এবং এই সমস্যার মধ্যে থেকে উত্তরণের পথগুলো আমরা বিভিন্ন সেক্টর থেকে বিভিন্ন যারা এই ব্যাপারে যারা মানে এক্সপার্টিস, তাদেরও একটা সমন্বয়ের মাধ্যমে, তাদেরও বুদ্ধি পরামর্শের মাধ্যমে আমাদের এই উত্তরণের জন্য জাতীয় যে আজকের সমস্যাটা, এটা ব্যক্তিগতভাবে এই সরকারের সমস্যা না, এই সরকারের সমস্যার সাথে সাথে আমরা সবাই সচেতনতার মাধ্যমে সবাইকে একীভূত করতে হবে। আমরা মনে করি সেইখানে আমরা সবাই রাষ্ট্রের আমরা একজন নাগরিক হিসাবে এবং যে যার জায়গা থেকে আমরা সঠিক দায়িত্বটা পালন করব, এটাই হবে আজকে আমাদের একমাত্র মানে আমাদের চিন্তা, এবং চিন্তার মধ্যে দিয়ে আমাদের যে করণীয় কাজগুলো, সেটা আমরা যে যার জায়গা থেকে এই কাজগুলো আমরা করব।
আমরাও আসলে এইটি দেখতে চাই যে আপনারা যেভাবে বলছেন শেষ পর্যন্ত সেভাবে সবাই তার নিজ দায়িত্ব নিজ জায়গা থেকে কাজ করবে, যাতে মানুষের ভিতরে আতঙ্কটি তৈরি না হয়। আমরা একটু ঝিনাইদহের খবর শুনবো, আমাদের সহকর্মী এর মধ্যে যুক্ত হয়েছেন। আমরা তার কাছ থেকে ঝিনাইদহের কিছুক্ষণ আগে যে ঘটনা আমরা শুনছিলাম যে ঝিনাইদহের পেট্রোল পাম্পে একজনকে আসলে মেরেই ফেলা হয়েছে এই তেল সংক্রান্ত কোনো একটি বিষয় নিয়ে রাকিব হাসান যুক্ত হয়েছেন। রাকিব একটু বলবেন, রাজীব বলবেন আমাদেরকে যে কি হয়েছে সেখানে। আজকে সন্ধ্যার পরে ঝিনাইদহ শহরের বাস টার্মিনাল সংলগ্ন তাজ ফিলিং স্টেশন অর্থাৎ সিরিজন এনজিওর পরিচালকের যে ফিলিং স্টেশন, তাজ ফিলিং স্টেশনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্য এবং ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে ফাস্টফুডের দোকান আছে নীরব নামে একটি ছেলে বোতলে তেল কিনতে যায় পাম্পে। তা প্রথমে বোতলে তেল কিনতে গেলে পরে ওই পাম্পের কর্মচারীরা তেল দিতে অপারগতা প্রকাশ করে। তখন সে পাশের একটি তেল পাম্প থেকে তেল কিনে ফিরে আসার পথে দেখে যে আরো একজন বোতলে তেল নিচ্ছে এবং তারা তেল দিচ্ছে। এই সময় সে বাকবিতণ্ডা করে এবং প্রতিবাদ করে যে আমাকে দেওয়া হয়নি, তাহলে আরেকজনকে কেন দেওয়া হবে। এইটা নিয়ে যখন বাকবিতণ্ডা শুরু করে সে তখন হলো এই তাজ ফিলিং স্টেশনের নাসিম, রমিজুল এবং দাউদ এই 3 কর্মচারী পিটিয়ে মারাত্মক জখম করার পর ঝিনাইদহ সদর হাসপাতালে স্থানীয় লোকজনের মাধ্যমে উদ্ধার করে ভর্তি করা হলে কিছুক্ষণ পর মারা যায়। এখন ঝিনাইদহের পুলিশের সাথে কথা বলেছি। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আলম যেটি জানিয়েছেন যে যেহেতু একজন তেল কেনার জন্য যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হচ্ছে, যুদ্ধের কারণে তেল সংকট এবং বিভিন্ন মানুষের তেল যখন ফুরিয়ে যাচ্ছে, কেউ অতিরিক্ত তেল সংগ্রহ করছে, কেউ বা বোতলে করে তেল নিচ্ছে। এই বাকবিতণ্ডার জের ধরে কিন্তু পিটিয়ে হত্যা করা হয়েছে। আর ইতিমধ্যে কিন্তু র্যাব এই 3 জনকে কিন্তু গ্রেপ্তার করেছে। এই হলো আসলে তেল কিনতে যাওয়ার ঘটনাকে আপনি যে পাম্পের কথা বলছিলেন সেখানে এরকম দুঃখজনক ঘটনা ঘটেছে, কিন্তু সেই পাম্পের আসল চিত্রটি কি দেখছেন? সেখানে কি তেল নিতে পারছে মানুষ, নাকি সেখানেও আসলে সংকট তৈরি হয়েছে? তেল তো আসলে সংকট তৈরি হয়েছে এবং তেল যারা মজুত করে রেখেছে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে মজুত করে রেখেছে এবং তেল যে সরকারি যে নির্দেশনা সেই নির্দেশনা মানছে না, তেল অনেক কম দিচ্ছে। আবার অনেকে দেখা যাচ্ছে যে যদি বোতলে করে তেল নিতে যায় কাউকে দিচ্ছে কাউকে দিচ্ছে না। এসব নিয়ে আসলে এই গত 2 দিন ধরে কিন্তু এই যারা মোটরসাইকেল চালক যারা তাদের সাথে কিন্তু এই পাম্পের মালিকদের এবং কর্মচারীদের কিন্তু বাকবিতণ্ডা প্রতিনিয়ত কিন্তু হচ্ছে। অর্থাৎ এক ধরনের স্বেচ্ছাচারিতা চালাচ্ছে পাম্পের যারা আছেন এবং মালিক পক্ষর। কামরুজ্জামান রতন, আসলে সরাসরি নিশ্চয়ই আমাদের সহকর্মীর মাধ্যমে একেবারেই চিত্রটি দেখলেন যে এই যে অবস্থা যখন হয় তখন সাধারণ মানুষকে সচেতন হয়তো করার জায়গাটি আপনারা কাজ করবেন, কিন্তু একই সাথে এই যে মালিক, এই যে কর্মচারী, তারা যে সরকারের নির্দেশ মানছে না, সেটার আসলে কি ব্যবস্থা হবে? আপনি তো নিশ্চয়ই ঝিনাইদহের মতো সারা বাংলাদেশের সব পেট্রোল পাম্পে গিয়ে তাদেরকে ঠেকানো, তাদেরকে আওতায় নিয়ে আসা, নজরদারিতে রাখা, এই সক্ষমতা আসলে তো আমাদের নেই। আসলে আমরা শুধু আজকের যে ক্রাইসিসটা যুদ্ধের কারণে শুধু এটা না, কোনো পেট্রোল পাম্প কখনই কোনো লুজ কোনো বোতল বা কোনো ক্যানে করে এটা কিন্তু কখনই দেয় না, কারণ এটা নিয়ে বিভিন্ন অকারেন্স হতে পারে। সুতরাং কোনো পেট্রোল পাম্প কিন্তু আমরা কখনই দেয় না, এই যুদ্ধের কারণে নয়, আমরা কখনই এটা দিতে দেখিনি এবং এটা দেওয়ার সঠিকও না। তো এখন একটা ঘটনা যেটা ঘটেছে অবশ্যই দুঃখজনক। একটা বৈষম্য বিরোধী একজনকে দেওয়া হয়েছে, আরেকজনকে দেওয়া হয়নি। তখন সে দেখেন মানুষ হলো যেন অসহিষ্ণু, সে যখন অন্য জায়গায় গিয়ে একটা মানুষের এক্সাম্পল নিল, ওই যে ওখানে দিয়েছে আমি দেই নাই, বা আমাদের পেট্রোল পাম্প থেকে দেওয়া হয়নি। আপনি দেখেন এই জন্য কি নিশ্চয়ই হিট অফ দ্য মোমেন্টে যেটা হয়েছে এটা দুঃখজনক। আমি বলতে চাই শুধু একটা ঘটনাকে স্প্রেড আউট করে সারা বাংলাদেশে এই ধরনের একটা আমরা মানে কি বলবো, এই ধরনের একটা মবের, এটাও কিন্তু মব কালচার হতে পারে। সুতরাং আমরা মনে করি আমাদের যে ক্রাইসিসটা এটা জাতীয় ক্রাইসিস, এটা পৃথিবী ব্যাপী এই ক্রাইসিস। আজকে দেখেন দুবাইতে আপনি দেখেন ওদের এয়ারলাইন গুলো সব বন্ধ, কাতার, বাহরাইন, আপনি যে কুয়েত, সমস্ত এয়ারলাইন গুলো বন্ধ। ওইখানেও কিন্তু আপনার বিভিন্ন মলে তারা দেদারসে তারা মানে স্টক করে সংরক্ষণ করছে। আমার মনে হয় এই সংরক্ষণ একটা হলো বেঁচে থাকার জন্য, আরেকটা হলো যে আমার যে সীমাবদ্ধতা আছে সেইখানে আমি সংযমী হয়ে আমার যতটুকু দরকার ওটুকুর জন্য আমি পেট্রোল পাম্পে যাব বা আমি খাদ্য এটা কিনবো, কিন্তু গুদামজাত করতে গিয়ে বা আমি এটা সংরক্ষণ করব আমি 7 দিন ভালো থাকার জন্য, আরেকটা দিন আজকে তার নিজস্ব যে আজকের দিনের যে তার যে পেট্রোলের দরকার সেটা যদি আমার 7 দিনের সংরক্ষণের কারণে যদি আজকের যে বেসিক আমার নিডস
সেটাকে যদি আমি যদি বঞ্চিত হই, এই জিনিসগুলো আমার প্রথম হলো নাগরিক হিসাবে আমার সচেতনতা থাকতে হবে। আমার আরেক ভাইয়ের প্রতি বা আরেকটা গাড়ির যে চালক তার প্রতিও আমার সহমর্মিতা দেখাতে হবে। এখন সবচেয়ে বড় ব্যাপার কি, সব ক্ষেত্রে আমরা মনে করি আমাদের সচেতনতা এবং পরস্পর মনস্পর্শী, আমাদের এক ভাইয়ের প্রতি আরেক ভাইয়ের যে নাগরিক যে সেন্স, একটা পাশে থাকার মতো, যে তাকে আমি শেয়ারিং করব, এই শেয়ারিং এর মানসিকতাটা কিন্তু আমাদের বাংলাদেশে সত্য কথা বলতে দ্বিধা নেই। এটা ওইভাবে আমাদের কিন্তু আমরা ডেভেলপ করি। এই সহিষ্ণুতা, এই ধৈর্যশীলতা দেখানোর মধ্য দিয়ে আসলে সংকট কতটা নিয়ন্ত্রণে রাখা যাবে? সিরাজুল ইসলাম, আপনার কাছ থেকে মন্তব্যটি আমরা শুনতে চাই। আমি শুনতে পাচ্ছি, আমি প্রশ্নটা আরেকবার যদি আচ্ছা, আমরা আসলে এই যে সচেতনতার কথা বারবারই আমরা বলছি, কিন্তু এই সচেতনতার বাইরে গিয়ে সরকারের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপটা আসলে জরুরি বলে আপনি মনে করেন? যেটির কারণে, কারণ যেভাবে হাহাকার হচ্ছে, যেভাবে মারামারি তৈরি হচ্ছে, সরকার বলছে তারপরেও কেউ আসলে কোনো কথা শুনছে না, এটি কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে? আসলে এইটা নিয়ন্ত্রণ করার জন্য ওই সচেতনতা, সততা এগুলো দরকার। আর ব্যবসায়ীদের পক্ষ থেকেও কিছু উদ্যোগ দরকার, তাদের পক্ষ থেকেও সততা, সচেতনতা সবই দরকার। তবে আমার কাছে মনে হয় যে এই বড় ক্রাইসিস শুধু সচেতনতা এবং সততা দিয়ে মিট আপ করা যাবে না। এর জন্য আসলে আরো কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার। সেই কার্যকর ব্যবস্থা সরকারই নিতে পারে। সেটার জন্যই আমাদের একজন অতিথি বলছিলেন যে টাস্ক ফোর্সের মতো কোনো কিছু গঠন করা যায় কিনা, ক্রাইসিস টাস্ক ফোর্স। জি, তো এখনই করা যাবে না, এখনই হয়তো সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু এখনই যেটা করা যায় সেটা হচ্ছে যে আমাদের বিকল্প উৎস খোঁজা দরকার। বিকল্প উৎস আমি মনে করি যে আমি জানি না, বাট আমি মনে করি দুটো হতে পারে। দেখুন, এই যে হরমুজ প্রণালী বন্ধ, এই ব্যাপারে নতুন ঘোষণা এসছে নাকি শুনলাম ইরানের পক্ষ থেকে, যে কিছু কিছু দেশকে, শুধুমাত্র আমেরিকা এবং ইসরায়েলকে বাদে আর সব দেশের জন্যই নাকি হরমুজ প্রণালী খুলে দিয়েছে ইরান। এইভাবে কথা, যদি ব্যাপারটা তা নাও হয় তাহলে চীনের জন্য খোলা আছে। আর রাশিয়া কিন্তু একটা বিরাট বিকল্প উৎস। চীন এই মুহূর্তে যথেষ্ট পরিমাণে, যেহেতু তাদের জন্য খোলা রাখবে, সেক্ষেত্রে যথেষ্ট পরিমাণে তেল তারা নিতে পারবে যদি ব্যাপারটা তাই হয়। আর রাশিয়া কিন্তু বিকল্প উৎস হিসেবে আছেই। এই দুই জায়গায় একটু আলাপ আলোচনা করে কোনো চ্যানেলের কূটনৈতিক উদ্যোগে ব্যবসায়িক প্রতিনিধি দল পাঠিয়ে আমার মনে হয় যে এই দিকে যাওয়া উচিত। আমি একটা কথা খুব ক্লিয়ারলি বলতে চাই, আমরা সব সময় রাশিয়াকে কিন্তু মাইনাস করে রেখেছি আমাদের অনেক কিছুতেই। আমাদের সবসময় আমরা বেশিরভাগই পশ্চিমামুখী এবং আমেরিকামুখী। এই জায়গায় মনে হয় একটু বিকল্প চিন্তার সময় এসেছে, এই চিন্তাটা করা দরকার। আমরা আমেরিকাকে বাগ বানিয়ে সবসময় তার ভয়ে আমরা কাবু থেকেছি। এই জায়গা থেকে বেরিয়ে আসা দরকার। বিকল্প উৎস হিসেবে রাশিয়া এবং চীন আমাদের জন্য একটা ফ্রেন্ডলি কান্ট্রি হতে পারে। আমার মনে হয় যে এই দিকে একটু বিশেষভাবে নজর দেওয়া দরকার। তা সে যেভাবেই হোক, গভর্নমেন্টের পক্ষ থেকে। ডক্টর ইজাজ হোসেন, কি মনে হয় বিকল্প উৎস হিসেবে এই দুটি দেশকে নিয়ে কি আমরা এখনই চিন্তা ভাবনা বা তাদের সাথে কূটনৈতিকভাবে আলোচনা শুরু করে দেওয়া উচিত কিনা? এই যে সমস্যাটা, এই সমস্যাটাকে ওরকম পলিটিক্যাল জিনিসপত্র এই মিক্স আপ না করাই বেটার। হ্যাঁ, ওগুলো তো করতে হবে আমাদেরকে। আমাদের যে প্রিন্সিপাল আছে যে আমরা সবার সাথে বন্ধুত্ব রাখবো, কারোর সাথে শত্রুতা করবো না, সেটা থেকে দিস ইজ ফাইন, অ্যাবসলিউটলি করা দরকার। কিন্তু আমাদের এখন যে সমস্যা আছে, সেই সমস্যা থেকে বার হতে গেলে আমাদেরকে, দেখেন, আমরা এখন 60% আমদানিকৃত দেশ হয়ে গেছি। ওকে, কিছুদিন আগেই এটা 30 ছিল। খুব দ্রুততার সাথে আমরা 60% হয়ে গেছি। এবং আমরা যদি নতুন কোনো গ্যাস না পাই 2030-এর মধ্যে আমরা 90%-এর উপরে, তাহলে আপনি যদি একটা আমদানিকৃত দেশ হন, হ্যাঁ, তাহলে আপনার যে জ্বালানিগুলা লাগবে, যা লাগবে, সেটার উপরে আপনাকে গুরুত্ব দিতে হবে না অনেক বেশি। যেই দেশ 80% নিজের আছে, ধরেন ডিজেল, আমার যদি ইভেন 50% ডিজেলও দেশে থাকতো, তাহলে আমি বলি ঠিক আছে, কিছু তো আছে দেশে, আমার তো কিচ্ছু নাই। ওকে, আমি কোনোভাবে ডিজেল তৈরি করতে পারছি না, কোনোভাবে এলপিজি তৈরি করতে পারছি না, গ্যাসেরটা না আমি অনুসন্ধানের কথা বলছি। তো আমরা যেসব জ্বালানি আমাদের অপরিহার্য, হ্যাঁ, তো সেগুলোর ব্যাপারে আমাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে। এগুলার সাপ্লাই সবকিছু খুব ভালো করে আমাদেরকে, কারণ আমরা আমদানি নির্ভর দেশ হয়ে গেছি, এটা আমাদেরকে মনে রাখতে হবে। একদিকে তো আমরা এগুলার জন্য যে যত অর্থ লাগে সেটাও যোগান ঠিক মতো দিতে পারছি না,
তারপরে সাপ্লাইটাও আমাদেরকে ইয়ে করতে হবে। তো আমি সেটাই মনে করি। এবং এখানে যদি এখন কথা হচ্ছে, আপনি তো, আমরা ছোট দেশ, আমি তো রাশিয়ার থেকে ইম্পোর্ট করতে দেবে না আমেরিকা। হ্যাঁ, যেরকম ইন্ডিয়াকে দিল, ইন্ডিয়াকে প্রথমে না করলো, তো এখন আবার ওয়েভার দিয়ে দিয়েছে এই ট্রাম্প, কারণ সে জানে যে ইন্ডিয়া যদি এটা না পায় তাহলে আরো ওয়ার্ল্ড ওয়াইড আরো এখন ইন্ডিয়া যেহেতু রাশিয়ার থেকে পাচ্ছে, আমরা কিন্তু ইন্ডিয়াকে বলতে পারি তাহলে আমাদেরকে একটু ডিজেল দাও। হ্যাঁ, তাহলে সিরাজুল ইসলাম যে কথাটা বললেন, ইট ইজ ইম্পর্টেন্ট যে আমরা সবার সাথেই থেকে করব। জি, সিরাজুল ইসলাম বোধহয় কিছু যুক্ত করতে চান। জি, আপনি বলে কিছু যুক্ত করতে চান? হ্যাঁ, আমি যুক্ত করতে চাইছিলাম এটা যে দেখুন, ভারত না শুধু, যেমন ইরানের সাথে প্রচন্ড রকমের শত্রুতায় আমেরিকার, ইরানের উপরে প্রচন্ড রকম নিষেধাজ্ঞা, তারপরেও ইরাককে কিন্তু ইরান থেকে তেল, গ্যাস, বিদ্যুৎ এগুলো আমদানি করতে দেয়, বা অনেক সময় মানে স্যাংশন এক্সেম্ট করে, যেমন দক্ষিণ কোরিয়া, চীন, জাপান, ভারত, গ্রিস, এরকম বেশ কিছু অন্তত 10টা দেশকে একটা সময় 2015-16 সালের আগ পর্যন্ত একটা সময় পর্যন্ত ইরান থেকে তেল এই সমস্ত নেওয়ার জন্য অনুমতি দিয়েছিল। যদিও ইরানের উপর নিষেধাজ্ঞা ছিল, এই দেশগুলো বলেছে আমেরিকাকে যে আমরা যদি এই তেলগুলো না পাই ইরান থেকে, বা এই জিনিসগুলো না পাই, তাহলে আমাদের চলবে না। সেক্ষেত্রে আমাদের বিকল্প হয় তুমি ব্যবস্থা দাও, না হলে এখান থেকে নিতে দাও। যখন এরকম যুক্তিতে হেরেছে, তখন কিন্তু মার্কিন প্রশাসন অনেকগুলো দেশকে ইরান থেকে জ্বালানি নেয়ার অনুমতি দিয়েছিল, এবং এখনো পর্যন্ত এত নিষেধাজ্ঞার পরেও ইরাক কিন্তু ইরান থেকে গ্যাস এবং ইলেকট্রিসিটি আমদানি করে। তো এই ডিপ্লোমেসিটা তো আমাদের বিশেষ কিছু লোক করে, আপনার মতো সাধারণ লোক তো আর এই ডিপ্লোমেসি করতে যায় না। ডিপ্লোমেসিতে বিশেষ পারদর্শী বলেই তো তারা ডিপ্লোম্যাট হয়, ফরেন মিনিস্টার হয়, বা স্পেশাল এনভয় হবে। তো তারা যদি ডিপ্লোম্যাটিক ওয়েতে আমেরিকার সাথে প্রথমে রাশিয়ার সাথে আলাপ করুক, এবং যদি এখানে আমেরিকার পক্ষ থেকে বাধা আসে, বা আমেরিকার পক্ষ থেকে যদি বাধা অলরেডি আরোপ করা থাকে, তাহলে সেই বাধা কিভাবে নিরসন করা যায়। এই প্রশ্নটি আমরা কামরুজ্জামান রতনকে আসলে করতে চাই, যে বিকল্প উৎসগুলো নিয়ে আসলে কি আমাদের সংকট, আমাদের সীমাবদ্ধতাগুলো যদি তাদের কাছে তুলে ধরে আমাদেরকে তো টিকতে হবে। সেই জায়গায় যদি আমেরিকান প্রশাসনকে বোঝানো হয়, তাহলে আমার মনে হয় যে একটা সমাধান আসতেই পারে। প্রথমেই কিন্তু আলোচকরা বাস্তবতার নিরিখেই বলেছিলেন, একটা সরকার মাত্র দায়িত্ব নিল। এখন দেখেন, কোন সরকারই কিন্তু দায়িত্ব নেওয়ার পরে যে কোনো ক্রাইসিসে সে তার সফলতাটাকে সবসময় তুলে ধরতে চায়। কোনো বিফলতার আসছে বা বিফলতার কোনো ব্যর্থতা নিয়ে সে কিন্তু কোনো বদনাম এটা কুড়াতে চায় না। আমরা প্রাথমিক থেকে একটা কথাই বলেছি, বর্তমান যে অবস্থা এটার মজুদ, এবং আমার যে বিভিন্ন ক্রাইসিসে আমি জানি না যে এখানে সত্যিকার অর্থে আপনি যে 45 দিন বলেছেন, এইটাও কিন্তু আমি কোথাও আমি শুনিনি। যাই হোক, ওটাও যদি আমি মেনে নেই, আমার কথাটা কি যে আমার কতটুকু মজুদ আছে, এবং এইখানে আমার বাংলাদেশের যেই সব সোর্স থেকে আমার যেগুলো আসতো সেগুলো যদি বন্ধ হয়ে যায় এই যুদ্ধের কারণে, সেখানে বন্ধ কতটুকু হয়েছে, এবং বিকল্প পথ হিসাবে সেটা যদি হরমুজ প্রণয় বন্ধের কারণে এবং খুলে দেওয়ার কারণে যদি 30% যদি ইন্ডিয়া থেকে আসে, এখন ইন্ডিয়া থেকে যদি আমাদের এই ক্রাইসিসে আমাদের পাশে দাঁড়ায়, পাশাপাশি চায়না এবং এই যে রাশিয়ার কথা বললেন, যেইখানে একটা বাংলাদেশকে নিশ্চয়ই এক ঘরে করে কেউ রাখবে না। আমার মনে হয় সরকারের বিচক্ষণতা এবং সরকার যে কানেক্টিভিটি থাকবে, তার যে একটা সরকারের গুডউইল, বিভিন্ন ভাবে কিন্তু একটা রাষ্ট্রের সাথে যে বন্ধুত্ব, আমার মনে হয় এই বন্ধুত্বকে এই ক্রাইসিসের মধ্যে থেকেও বাংলাদেশের বর্তমান সরকার এবং তারেক রহমান তার যে ভিশনারি মানুষ হিসাবে আমি মনে করি সে এইটাকে ইনশাল্লাহ সে এই ক্রাইসিসের মধ্যে থেকেও যতটুকু at best as he can ইনশাল্লাহ সেটা করবে। আমি মনে করি যে আমরা সবসময় আস্থা এবং বিশ্বাসের মধ্যে দিয়ে মানুষকে আমরা কাজে লাগিয়ে এবং আমাদের এই উত্তরণের যে পথগুলো এগুলোকে আমরা অনুসন্ধান করব, এবং এই অনুসন্ধানের মধ্যে থেকে যাদেরই আমাদের হেল্প দরকার, কারো সে অর্থনৈতিক হতে পারে, সেটা বিভিন্ন দেশের, প্লাস হলো যারা যেই এই যে ব্রেন, এই যে ওনারা যে দুইজন কথা বলছেন, ওনারা তো এক্সপার্টিস, ওনাদের মধ্যে থেকেও আরো যারা এই ব্যাপারে যারা বোদ্ধা, আমার মনে হয় এই সরকার
তাদেরকেও অ্যাকোমোডেট করে, আমার মনে হয় একটা সমাধানের জন্য আমাদের জাতীয় এটা ক্রাইসিস, এটা কোনো দলীয় নিশ্চয়ই। ক্রাইসিস হিসাবে বললে বিএনপি তো একিউজড হবে না। হ্যাঁ, তো সুতরাং সেই ক্রাইসিসটা মোকাবেলা সবাই মিলে করবেন, আপনার কথা শুনে তাই মনে হচ্ছে, এবং আমরা সেই প্রত্যাশা রাখতে চাই সাধারণ মানুষ। অনেক ধন্যবাদ আপনাদেরকে, যুক্ত হয়েছেন আমাদের সাথে, এবং খাজা মঈনুদ্দিন আপনাকেও অনেক ধন্যবাদ, যুক্ত হয়েছেন, এবং আবারও হয়তো কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। দর্শক, একান্ত জানালা শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও, সবাই ভালো থাকবেন।